একদম শিশু বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি খুবই ভালোবাসতাম। হেডমাস্টার সাহেবের সামনে যখন গেলেন তখন বললেন, ও কনক চাপা না, ও আপনাদের স্কুলে পড়ে, যত্ন নিয়েন। কিন্তু একটা রত্ন। দুইজন স্টাফ রেডিওর আপনার গান বাজেছিল দেখে তারা এখন সাসপেন্ড। মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে ওয়াইড একটা জায়গা হলো রাজনৈতিক প্ল্যাটফর্ম। তো আমি যখন ইচ্ছা পোষণ করেছি যে আমি রাজনৈতিকভাবে কাজ করব, তখন বিএনপি আমাকে এত সম্মানের সাথে ডেকে পাঠালেন যে আমি খুবই বিস্মিত হয়ে গেলাম। একদম শিশু বয়সে আমি নতুন কুড়ির আবিষ্কার তখন থেকেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমি খুবই ভালোবাসতাম। একজন শিশু একটা মানুষকে যেভাবে দেখে, আমাদের স্কুলে উনি একবার গিয়েছিলেন, তখন আমরা গাইছিলাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। স্বাভাবিক, উনি যেখানে যান উনি এই গান শুনতে চান। তখন উনি আমার দিকে তাকিয়ে হেডমাস্টার সাহেবের সামনে যখন গেলেন তখন বললেন, ও কনক চাপা না, ও আপনাদের স্কুলে পড়ে, বাহ দারুণ তো, যত্ন নিয়েন। কিন্তু একটা রত্ন। আমার বাবাকে ডেকে উনি এই কথা বলেছিলেন। আর তারপরে অনেকগুলো মঞ্চে আমাদের আপসহীন নেতা আমাদের ম্যাডাম খালেদা জিয়া, ওনার সামনে যতবার গান গেয়েছি ততবার কেউ একজন এসে ডেকে পাঠিয়েছে যে ম্যাডাম আপনাকে ডাকছে। রোজ দিনই মানে আর না হয় 10-12টা মঞ্চে উনি আমাকে এইভাবে ডেকেছেন। উনি বলতেন যে গান খুব ভালো হয়। এবং সত্যিকার অর্থে যে আমাদের এখনকার ভবিষ্যতের নেতা তারেক রহমান সাহেব, উনি মানে এত পিউরিফাইড একটা মানুষ হয়ে দাঁড়িয়েছেন, একটা পরিণত মানুষ। ওনার এখনকার যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নির্দেশনা, সব কিছু মনে হয় যে আসলে একজন নেতার এইভাবেই বলা উচিত। তো সব কিছু মিলিয়ে আমার খুব মনে হয়েছে একটা লিবারেল একটা দল এবং মানুষের দল, মানে মানুষের কথা বলে এখান থেকে একটা ভালোবাসা তৈরি হয়েছে। যে ভালোবাসাটাকে আমি অন্ধ ভালোবাসায় বিশ্বাসী না, আমি চোখ খুলে সব কিছু দেখি, কিন্তু আমি আমার দলকে খুব ভালোবাসি। আমি না মানে একই সাথে বুদ্ধিমান আবার একই সাথে বোকা। এইটা আমি খুব সরলভাবে কথাটা বললাম যে আমাকে যখন নিষিদ্ধ করা হলো, 14 সালে আমি জয়েন করলাম এবং 18 সালে আমি নির্বাচন করলাম। ওটা তো যে তাহাজ্জুদের নির্বাচন। তো যাই হোক, এটা বলতে খুব খারাপ লাগে, কারণ তাহাজ্জুদ শব্দটা অনেক পবিত্র একটা শব্দ এবং অর্থবহ। সেই অর্থটাকে ওনারা এত সুন্দর একটা শব্দকে খুব নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছেন। তো যাই হোক, প্রহসনের নির্বাচন। তো সেই নির্বাচন করার পরে, বিশেষ করে 18 সালের পরে আর কি, 14 সাল থেকেই অল্প অল্প করে বাতিল হচ্ছিলাম। অনুষ্ঠান আসছিল, ক্যান্সেল হচ্ছিল। কিন্তু কী কারণে আমি মনে করছি যে অনুষ্ঠানই মনে হয় ক্যান্সেল, আমি এত কিছু বুঝি নাই আসলে। আর 18 সালের পর থেকে একদম রেডিও টিভিতে তখন মানুষ আমাকে জানাতো যে আপা এত অনুরোধ করি রেডিওতে আপনার গান বাজে না। তারপরে একদিন একজন জানালো যে আপা জানেন, দুইজন স্টাফ রেডিওর আপনার গান বাজেছিল দেখে তারা এখন সাসপেন্ড। তো ওই সময় আমি নিশ্চিত হলাম যে আমি ব্ল্যাক লিস্টেড। কিন্তু দেখেন, আমি একটা কথা বলি, রিজিক এমন একটা জিনিস, রিজিকের ওপরে কিন্তু একটা মানুষের চলাফেরা, তার জীবনযাত্রা, তার যাতায়াত সমস্ত কিছু নির্ভর করে। আমার কিন্তু রিজিক বন্ধ হয় নাই। আমাকে যতদিন তারা মানে নিষিদ্ধ করে রেখেছিল, ততদিন বিদেশ থেকে এত ডাক আসতো, আমি আমার সারা জীবনেও মানে আমি সারা পৃথিবী, আলহামদুলিল্লাহ, আমি সারা পৃথিবী আমার গান নিয়ে ঘুরেছি। যে জন্মের পর থেকেই আমার কোনো অবসর ছিল না। আমি যখন মা বলতে শিখেছি তখনই সা বলতে শিখেছি। যখন আমি ক খ লেখা শিখেছি তখন ওইদিকে আমি খাতায় গান লিখতাম, মানে শেখা গান, সেটা আমার নিজের হাতে আমি লিখতাম। তো সেই ক্ষেত্রে তারপরে তো যখন প্লেব্যাক সিঙ্গার হলাম, তখন থেকে তো আর কোনো দম নেওয়ার কোনো সুযোগই ছিল না। প্লেব্যাক করে এসে ফাংশন করতাম, ফাংশন করে এসে প্লেব্যাক করতাম। তো সেই এত কঠিন মানে কর্মচঞ্চল জীবন ছিল। তো সেই ক্ষেত্রে আমি এই বিগত সরকারকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে একটু রেস্ট দিয়েছিলেন। আমি একটুখানি দম নিয়ে নিজের দিকে তাকানোর সময় পেয়েছিলাম।
আমার পাঁচটা নাতি নাতনি আছে, তাদেরকে সময় দিয়েছি। আমি খুব গাছপালা ভালোবাসি। সেই 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 জায়গা থেকে বগুড়ায় আমি একটা বাড়ি করেছি। আমার গাছগুলো বড় হয়েছে আমার চোখের সামনে। আমি খুব সুন্দর একটা সময় কাটিয়েছি।